দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন, মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে, দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। হরিদার জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। কার লেখা, কোন রচনার অন্তর্গত, কোন প্রসঙ্গে এই উক্তি? আলোচ্য অংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে হরিদার সততা প্রসঙ্গেই এই উক্তিটি করা হয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে মর্মার্থ বিশ্লেষণ করো। হরিদা গরিব, কোনো রকমে দিনাতিপাত করেন, নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু বিরাগী হয়ে বৈরাগ্যের যে ছবি জগদীশবাবুর চোখে আঁকতে চেয়েছিলেন, তাতে তার নির্লোভতার পরিচয় মেলে। ইচ্ছা করলে তিনি ওই টাকাটা নিতেই পারতেন, কিন্তু তাতে যে তার বিরাগীর ভাবমূর্তি নষ্ট হবে, তাই হরিদার অভাব আছে, কিন্তু তার জন্য স্বভাব নষ্ট করতে তিনি পারেননি। গল্পটা তপন কখন কোথায় লিখেছিল? পরের প্রশ্ন, গল্পটা লিখে তপন প্রথম কাকে পড়িয়ে শুনিয়েছিল? উত্তর দেখো, এক নিথর দুপুর বেলায় ছাদের সিঁড়িতে বসে হোম টাস্কের খাতায় তপন গল্পটা লেখে। তপন তার ছোট মাসিকে প্রথম পড়ে শুনিয়েছিল গল্পটা। এখানে 3টা প্রশ্ন আছে। ছোট মাসি তপনের লেখা গল্প পড়ে কি বলেছিল? আলোবাবুকে লেখক প্রথম দেখেন কোন দিন? আলোবাবু লেখকের কাছে এসেছিলেন কেন? উত্তর দেখো, পরপর 3টা রয়েছে। তপনের ছোট মেসোকে বলে তার গল্প পত্রিকায় ছাপাবার ব্যবস্থা করে দেবে। সেকেন্ড উত্তর, একদিন সকালে লেখকের বৈঠকখানায় আলোবাবুকে প্রথম দেখেন। 3 নাম্বার উত্তর, একটি পাখির ছানার চিকিৎসার জন্য। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কে? উত্তর, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে জগদীশবাবু একজন ধনী কৃপণ মানুষ। বিরাট প্রাসাদে তার বাস, সন্ন্যাসীর প্রতি তার ভক্তি অপরিসীম। তিনি সিঁড়ির দিকে তাকিয়ে কি দেখলেন? উত্তর, সন্ধ্যাবেলায় ইজি চেয়ারে তিনি বসেছিলেন। মাথার ওপর একটা বড় আলো জ্বলছিল। সেই আলোতে তিনি দেখতে পেলেন সিঁড়ির কাছে দাঁড়িয়ে একজন শান্ত সৌম্য বিরাগী, পরনে সাদা থান, অদূর গায়ে একটা চাদর, মাথায় সাদা চুল বাতাসে উড়ছে। জটাজুট কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটি নেই, মৃগচর্ম নেই, গৈরিক সাজও নেই, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, তাতে একটা গীতা। তাতে তার চোখ অপলক হলো কেন? উত্তর, এহেন মূর্তি দেখে জগদীশবাবু অবাক হয়ে গেলেন। এমন শান্ত সৌম্য মূর্তি তিনি এর আগে দেখেননি। কি অদ্ভুত শান্ত উজ্জ্বল দৃষ্টি, চোখে মুখে একটা পূর্ণ প্রশান্তি। বিরাগীর এই মূর্তি দর্শন করে জগদীশবাবু ভাবাবেগ গত হয়ে পড়েন। তার চোখের পলক
আর পড়ে না। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। বক্তা কে? প্রসঙ্গ কি? উত্তর: আলোচ্য অংশটি বনফুলের লেখা। আলোবাবু গল্পের বক্তা হলেন আলোবাবু। আলোবাবু অত্যন্ত সেবাপরায়ণ। সকলের সেবা করেই তৃপ্ত তিনি। তাই পশু পাখি মানুষ ঘড়ি সবই তার স্নেহের পাত্র। সামান্য ত্রুটি হলে তিনি নিজেকে দোষী মনে করেন। প্রাণের চেয়ে প্রিয় ঘড়িটি চুরি হয়ে যাওয়ায় আলোবাবু যেন সর্ববন্ধন থেকে মুক্ত বোধ করেন এবং গলা ছেড়ে দুঃখের কথা গানের মাধ্যমে প্রকাশ করেন। বক্তার এরূপ মনোবেদনার কারণ কি? উত্তর: আলোবাবু নিঃস্ব, অত্যন্ত গরিব, কিন্তু বড় মনের অধিকারী। মানুষের কাছে আঘাত পেতে পেতে জর্জরিত হয়েছেন, কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই শেষ সম্বল সাধের ঘড়িটি চুরি হয়ে যাওয়ায় তিনি বন্ধনমুক্ত হন। তার বক্তব্য তাকে কেউ সইতে পারেনি, তাই সবাই তাকে ছেড়ে চলে গেছে। কেউ তার কাছে থাকতে চায়নি। ঘড়িটিও তাকে ছেড়ে চলে গেছে। এরপরেই সে পাগল হয়ে যায়। এটা কি কাণ্ড করলেন? কে কি কাণ্ড করেছিল? উত্তর: হরিদা হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিলেন। কারণ জগদীশবাবুর বাড়িতে যে টাকাগুলি জগদীশবাবু তাকে দিতে চেয়েছিলেন তা হরিদা প্রত্যাখ্যান করেন। এ ব্যাপারেই কথক একথা বলেছেন। হরিদা আবার কেন জগদীশবাবুর বাড়ি যেতে চেয়েছিল? বহুরূপী সেজে জগদীশবাবুকে চমৎকৃত করে নিজের পাওনা বকশিস ৮ আনার জন্য জগদীশবাবুর বাড়ি আবার হরিদা যেতে চেয়েছিল। এখানে ৩টা প্রশ্ন আছে পরপর। প্রথম প্রশ্ন দেখো, নইলে আমরা মানে আমি শান্তি পাব না। বক্তা কে? তিনি শান্তি পাবেন না কেন? পরের প্রশ্ন, কতদিন পরে হাসপাতালের চাকরিটি আলোবাবুর যায়? ৩ নাম্বার, কি কারণে আলোবাবুর চাকরি যায়? উত্তর দেখো, বিরাগীরূপী হরিদা যদি জগদীশবাবুকে কিছু উপদেশ না দেন তবে তিনি শান্তি পাবেন না। দ্বিতীয় উত্তর, হাসপাতালের চাকরিটি যায় মাসখানেক পরে। তৃতীয় উত্তর, রোগীর ক্ষতে মানে যে ঘা অংশটি ছিল সেখানে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার অপরাধে আলোবাবুর চাকরিটি যায়। সংসারে একটা মহৎ পরিবর্তন দেখা গেল। কার লেখা? কোন গল্পের অন্তর্গত? কাদের সংসারে বিরাট পরিবর্তন দেখা গেল? উত্তর: রবীন্দ্রনাথ কৃত দান প্রতিদান গল্পের অন্তর্গত। শশীভূষণ ও ব্রজসুন্দরীর সংসারে দারুণ পরিবর্তন দেখা গেল। আগে কিভাবে সংসার চলতো? উত্তর: সম্পদকালে ব্রজসুন্দরী অর্থাৎ বড় গৃহিণী যাকে যতবার দূর করে দেওয়ার চেষ্টা করেছিলেন, বিপদকালে তাকেই ব্যাকুলভাবে আঁকড়ে ধরলেন। রাধামুকুন্দের রোজগারের টাকায় সংসার চলতে থাকে। ব্রজসুন্দরী শশীভূষণ অপেক্ষা রাধামুকুন্দকে অধিকতর নির্ভরযোগ্য মনে করেন। কখনো যে রাধামুকুন্দের প্রতি তার বিন্দুমাত্র বিদ্বেষভাব ছিল, এখন তা আর প্রকাশ পায় না। পরিবর্তনের পর সংসার কিভাবে চলতে থাকে? উত্তর: পরিবর্তনের পর সংসার ব্রজসুন্দরীর মতেই চলতে থাকে। কারণ মোক্তার রাধামুকুন্দ সব অর্থ ব্রজসুন্দরীর হাতে এনে দিতেন। রাসমণি দরকার মতো তার কাছ থেকে অর্থ পেত। তবে রাসমণির অবস্থা পূর্বের বিপরীত, কারণ তার স্বামীর রোজগারেই সংসার নির্বাহ হচ্ছিল। এ ব্যাপারে একবার গর্ব প্রকাশ করায় রাধামুকুন্দের সঙ্গে তার কথাবার্তা
বন্ধ হয়ে যায়। রাধামুকুন্দ নাকি সেই রাতেই রাসমণিকে তার বাপের বাড়িতে রেখে আসতে মনস্থ করেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কার লেখা কোন কবিতার অন্তর্গত? কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর, আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের কোনো ইতিহাস নেই, সেই প্রসঙ্গেই কবির এই উক্তি। প্রসঙ্গ নির্দেশ করে অর্থ পরিস্ফুট করো। উত্তর, শাসক ও ক্ষমতাসীন ব্যক্তিরাই বর্তমানে ইতিহাসের নিয়ামক। তাদের ইতিহাস হয় বিকৃত, পরিবর্তিত, কারণ তারা নিজেদের স্বার্থে ইতিহাসকে এমনভাবে বিকৃত করে যে তাতে সাধারণ মানুষের কোনো সংস্কৃতি ও সভ্যতার কথা থাকে না। তাদের চাপিয়ে দেওয়া ইতিহাসকেই সাধারণ মানুষ ইতিহাস বলে গ্রহণ করতে বাধ্য হয়। নিজেদের ইতিহাসের সন্ধান তারা করতে পারে না। নিজস্ব ইতিহাসের কোনো অস্তিত্বও তাদের থাকে না। আলোবাবুর আরও পরিচয় পেলাম দিন কয়েক পরে। বক্তা কে? আলোবাবুর পরিচয় দাও। বনফুলের আলোবাবু গল্পে বক্তা লেখক বনফুল। আলোবাবু একজন অতি সাধারণ, সহজ সরল মানুষ। অত্যন্ত গরিব, নিঃস্ব তিনি। আর্থিক সঙ্গতিহীন হওয়ায় মানুষের দয়ায় তাকে বেঁচে থাকতে হয়। তবে তিনি অত্যন্ত স্নেহপ্রবণ ও সেবাপরায়ণ। পশু পাখি মানুষ সবারই সেবা করতে তিনি সচেষ্ট হন। কিন্তু তার এই সরলতা, স্নেহপরায়ণতা বর্তমান সমাজে অচল। তাই তাকে বারবার আঘাত পেতে হয়, আশ্রয়চ্যুত হতে হয়। বক্তা আলোবাবুর কি পরিচয় পান? উত্তর, লেখক আলোবাবুর উপরিউক্ত গুণগুলি জানতেন, মানে স্নেহপরায়ণ ইত্যাদি গুণগুলি, কিন্তু তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি সে সম্পর্কে লেখকের ধারণা ছিল না। একদিন তিনি আলোবাবুকে খুব তাড়াতাড়ি হেঁটে নিজের বাড়ির দিকে যেতে দেখেন। বলতে শোনেন, 10টা বেজে গেল, ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো, বেচারির খেতে দেরি হয়ে গেল। এরপর ঘরে ঢুকে একটি টিনের তোরঙ্গ খুলে রেশমি ন্যাকড়ার ভেতর থেকে একটি ঘড়ি বের করে তাতে দম দিয়ে নিশ্চিন্ত হন। আলোবাবুর চরিত্রের এই দিকটি লেখকের অজানা ছিল। এবারে কিছু গ্রামার সাধু ভাষায় রূপান্তরিত করো। মানে প্রথমে যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছ সেটা চলিত ভাষা, নিচের উত্তরটা সাধু ভাষা। দেখবে একটু মিলিয়ে যদি হয়। প্রীতিরামের ভাগ্য তরতর করে এগোচ্ছে, কলকাতাও ক্রমশ জমজমাট হচ্ছে। প্রীতিরাম প্রথমে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করলেন। 1887 সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হলেন। নাটোর রাজের অধিকারস্থ কয়েকটি পরগনা খাজনা বাকি পড়ায় নিলামে উঠল। প্রীতিরাম দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায় 19,000 টাকায় মকিমপুর পরগনাটি কিনে নিলেন। উত্তর দেখো, এটা সাধু ভাষায় কিন্তু সম্পূর্ণ। প্রীতিরামের ভাগ্য তরতর করিয়া আগাইতেছে, কলকাতাও ক্রমশ জমজমাট হইতেছে। প্রীতিরাম আমদানি রপ্তানির ব্যবসায় শুরু করলেন। 1887 সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হইলেন। নাটোর রাজের অধিকারস্থ কয়েকটি পরগনার খাজনা বাকি পড়ায় নিলামে উঠিল। প্রীতিরাম দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায় 19,000 টাকায় মকিমপুর পরগনাটি কিনিয়া লইলেন। একটি সাধু থেকে চলিত, মানে চলিত থেকে সাধু। প্রথমে প্রশ্নটা দেখো, রামদাস চুপ করে রইল, কিন্তু তার 2 চোখ ছলছল করে এলো।
সামনের ঘড়িতে ৩টে বাজতে সে দাঁড়িয়ে উঠল। বোধ করি কি একটা বলতে গেল, কিন্তু কিছুতেই না বলে হঠাৎ হাত বাড়িয়ে অপূর্বর ডান হাতটা টেনে নিয়ে একটু চাপ দিয়ে কোনো শব্দ না করে নিজের ঘরে চলে গেল। উত্তর: রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চক্ষু ছলছল করিয়া আসিল। সম্মুখের ঘড়িতে ৩টা বাজিতে সে দাঁড়াইয়া উঠিল। বোধ করি কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। লোকে মনে করত একটা ছাতা চলে যাচ্ছে। জটিল বাক্য: লোকে মনে করত যে একটা ছাতা যেন চলে গেছে বা চলে যাচ্ছে। ২ নাম্বার: ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। জটিল বাক্য: যদি ইচ্ছা করি তবে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এই সব্যসাচীটির পেছনেই কাকাবাবু সদলবলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন। জটিল বাক্য: এই যে সব্যসাচী, তার পেছনেই কাকাবাবু সদলবলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন। ২ নাম্বার: অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। জটিল বাক্য: হরিদার এই যে ভুল, তা অদৃষ্ট কখনো ক্ষমা করবে না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। যৌগিক বাক্য: জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয় এবং ছলছল করে। ২ নাম্বার: তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? জটিল বাক্য: তপন যদি লেখক হতে চায় তাতে বাধা নেই। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। সরল বাক্য: লেখার পর পড়ার সময় তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল। ২ নাম্বার: এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। জটিল বাক্য: এমন গলা ছেড়ে যে গান গাওয়া তা গাইতে শুনিনি কখনো তাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে। যৌগিক বাক্য: দৈন্যের দায়ে পড়েছিল, তাই সব বেচে দিতে হয়েছে। ২ নাম্বার: এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। সরল বাক্য: এদের কর্তা আমার আত্মীয়।